আর রাতে যখন ঘুমাতে গেছি তখনও পর্যন্ত বুবুজেলার শব্দ, আতশবাজির শব্দ শুনে ঘুমাতে গেছি। আমার ধারণা ছিল যে সকালে উঠেও ওই সেলিব্রেশনের পরিবেশটাই দেখব। কারণ এরকম একটা ম্যাচ, আপনি আর্জেন্টিনার সমর্থক হন, ব্রাজিলের সমর্থক হন, ফ্রান্সের সমর্থক হন বা মিশরের সমর্থক হন, এরকম একটা ম্যাচ যে ম্যাচে 13 মিনিটে কোনো একটা দল 3টা গোল পরিশোধ করে ম্যাচে জিতে যায়, সেরকম একটা ম্যাচের সাক্ষী হলে এমনিতেই পরের দিন সারাদিন সেলিব্রেট করার কথা। কিন্তু ওই যে পৃথিবীর মানুষ এখন দ্বিধা বিভক্ত, সন্দিহান এবং ষড়যন্ত্রকামী হয়ে গেছে। ফলে আজকে সকাল থেকে উঠে বা হয়তো রাত থেকেই শুরু হয়েছে, দেখতেছি যে আর্জেন্টিনার এই জয়টাকে এই কলুষিত করা, এটা একটা রিগড, এটা রবারি, এগুলো প্রুভ করার একটা চেষ্টা হচ্ছে। কেন আর্জেন্টিনা কেন পেনাল্টি পেল? আর্জেন্টিনার ভাই কেউ যদি বক্সে মারা যায় তারপরেও যদি পেনাল্টি পায়, এটা নিয়ে কথা হবে, এটা মেনে নিছি। আর্জেন্টিনার কেন ওই তৃতীয় গোলটায় বিল্ড আপে ফাউল হওয়ার পরেও গোল বাতিল হলো না? অপোজিটের খানিক আগেই মিশরের কেন দ্বিতীয় গোলটা বাতিল হলো বিল্ড আপে ফাউল হওয়ায়? এই দুটো কোশ্চেন বোঝার ব্যাপার আছে। কিন্তু আমি দেখলাম রাত থেকেই ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশেরও যারা এক্সপার্ট আছেন তারা এগুলো সুন্দর করে বুঝায় দিচ্ছেন যে এগুলোর ভিতরে কোনো অনিয়ম নাই। তাহলে কি ফিফা বা রেফারিরা পুরোপুরি বায়াসনেস থেকে দূরে থাকেন? তাও থাকেন না। এ ম্যাচেও হয়তো রেফারির মাথায় ওটা কাজ করছে যে পারলে আর্জেন্টিনারে ফেভার করো। এটা নতুন কিছু না, এটা যেদিন পৃথিবীতে প্রতিযোগিতামূলক খেলা আসছে সেদিনই কমার্শিয়ালাইজেশনের কারণে তারকা সমৃদ্ধ দলদের তারকাকে এই সাপোর্টটা দেওয়া হয়। এই রোনালদোরেও বিশেষ সুবিধা দিয়ে বিশ্বকাপ খেলানো হচ্ছে, 2 ম্যাচের নিষেধাজ্ঞা বাতিল করায়। এটা আপনারা ভুলে যান। যাই হোক, আমি এই কাউন্টার লজিক দিতে বসি নাই, আমি শুধু বলতে বসছি যে লেট দেম ট্রাই। আসলে এই যারা এগুলো চিল্লাপাল্লা করে, কান্নাকাটি করে, করতে দেন। কিন্তু আপনারা যারা আর্জেন্টিনার সমর্থক তারা কোনো হীনমন্যতায় ভুগেন না। আমি সেই হীনমন্যতায় না ভোগার কারণগুলো একটু বলতে চাই। ওই যে কি কি হয়েছে ওইটা নিয়ে খুব কথা বলতে চাই না, আমি সাইকোলজিক্যাল জায়গাটা বলতে চাই যে কেন আপনারা এই আক্রমণের শিকার হন, কেন এরকম বিউটিফুল ফুটবল খেলেও কেন ইতিহাসের সেরা 8টা বছর ডমিনেশন করে, ফুটবল বিশ্ব ডমিনেশন করে আর্জেন্টিনা ভক্ত হিসাবে আপনারা আক্রমণের এবং ট্রলের শিকার হতে থাকেন, সেই জিনিসটা বলি, তাহলে নিজে সান্ত্বনা পাবেন। এটা নিয়ে আমি যুক্তিতর্ক করতে চাই না, যুক্তিতর্ক যারা করার যোগ্যরা করতেছেন অলরেডি। দেখেন 3টা যে ইনসিডেন্ট ঘটছে তার মধ্যে পেনাল্টিটা নিয়ে কথা বলার কিছু নাই। 3টা ইনসিডেন্ট বারবার সবাই বলতেছে এটা হচ্ছে নাম্বার বাড়াচ্ছে। ওই যে এর সঙ্গে আমি যদি অবাক হবো না বিকাল পর্যন্ত 5টা ইনসিডেন্ট যোগ হয়ে যায়। মেসি কানলো কেন? এটাও একটা ইনসিডেন্ট। মেসির ওইভাবে ধরে ছুঁড়ে মারছে কেন? এটাও একটা ইনসিডেন্ট। নানা রকম বিতর্ক তৈরি করার ক্ষমতা এদের আছে। দে হ্যাভ দ্য সোশ্যাল মিডিয়া পাওয়ার। ফলে এই ক্ষমতায় আমি আর সন্দেহ করি না। বিকাল পর্যন্ত এটা 5টায়ও পরিণত হতে পারে, 10টায়ও পরিণত হতে পারে। আপাতত তাদের দাবি 3টা। তো পেনাল্টিটা নিয়ে কথা বলতে হবে। ওই যেটা বললাম, এই পেনাল্টি নিয়ে যদি কথা বলতে হয়, 2 দিন পরে আর্জেন্টিনার কোনো খেলোয়াড়ের বক্সে প্রতিপক্ষের কেউ যদি ঘাড় টেপে মেরে ফেলে অফ দ্য বল, তাও পেনাল্টি দিলে এই কথা উঠবে আর্জেন্টিনা কেন পেনাল্টি পাইল। একই টুর্নামেন্টে আর্জেন্টিনা চেয়ে একই ফাইনালে ফ্রান্স বেশি পেনাল্টি পায়, পেনাল্টি পেয়ে তারা আগায় যায়, অথচ আর্জেন্টিনা পেনাল্টি সহায়তা নাকি জেতে। মানে এই জাতীয় ন্যারেটিভ তৈরি করা হয়। ফলে এই পেনাল্টি নিয়ে এবার না বলি, একটু আমাদের বোঝার জন্য যারা আর্জেন্টাইন সাপোর্টার, আমি আবারও বলি যুক্তিতর্ক অ্যানালিসিস করতে বসি নাই। ওই এক হচ্ছে আমি ওইটার জন্য নিজের যোগ্যও মনে করি না, 2 হচ্ছে এটা নিয়ে যথেষ্ট যোগ্য লোকেরা কাজ করতেছে। যদি কোনো কারোর আগ্রহ থাকে সত্যি সত্যি যে আসলে কি হয়েছে, সেটার জন্য ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল লেভেলে অনেক এক্সপার্ট ওপিনিয়ন আপনি অলরেডি পাবেন। এই ইউটিউবেই আমার চ্যানেলটা এখনই পজ করে আমার কন্টেন্টটা আপনি সার্চ দেন, অনেক এক্সপ্লানেশন পাবেন। হ্যাঁ, এটা একটু বোঝা কঠিন, কারণ এখন তো ভারের সময়, এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রেফারি, এই সময়টায় কিছু কিছু জিনিস বুঝতে আমাদের কষ্ট হয়। প্রথমত হচ্ছে যে মিশরের গোলটা কেন বাতিল হলো? কারণ নিয়ম হচ্ছে, এখন যেটা নিয়ম হচ্ছে যে বিল্ড আপে যদি ফাউল পাওয়া যায় সেই ফাউলের কারণে গোল বাতিল হবে। যদি ওই বিল্ড আপ ফাউলের পরে 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট পরে গিয়েও গোল হয়, ওই বিল্ড আপ ফাউলের কারণে গোল বাতিল হবে।
এখানে একটা শর্ত আছে যে কন্টিনিউয়াসলি খেলা হতে হবে। মানে ধরেন মিশর ফাউল করছে, মিশরের একজন খেলোয়াড় ফাউল করে বিল্ড আপ শুরু হয়েছে, এখন মিশরের পায়ে সবসময় বল থাকতে হবে গোল হওয়া পর্যন্ত। যদি এর ভিতরে প্রতিপক্ষের পায়ে একবারও বল চলে যায়, ওই ফাউলের জন্য আর গোল বাতিল হবে না। কালকে কি হয়েছে, কালকে সোজাসুজি লিসান্দ্রোরে একবারে যাচ্ছে তাই ধরনের ফাউল করা হয়েছে। ফাউল করার পরে বিল্ড আপ শুরু হয়েছে, ওই বিল্ড আপ থেকে 3 মিনিট না কয়েক সেকেন্ডের মধ্যে তারা কাউন্টার অ্যাটাকে গোল করে ফেলছে। এটাতে রেফরির যেটা ভুল হয়েছে বা যেটা আমরা এর আগে দেখে আসি, রেফরি বিল্ড আপের ফাউলটার সঙ্গে সঙ্গে বাঁশি দেন নাই, তাহলে আর এত দূর যেত না। কিন্তু ভার জানাইছে রেফরিরে যে তুমি বিল্ড আপের গোল ফাউল মিস করে গেছো, এটা দেখো। সে মনিটরে গেছে, ফাউল দেখছে, গোল বাতিল হয়ে গেছে, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। তাহলে সালাডটা কেন বাতিল হলো না? সালাডটা কি ফাউল হয়েছে? আগে আমার এইটা বলেন, ফুটেজটা দেখেন। আমি তো ভিডিও ফুটেজ দিতে পারি না, কারণ কপিরাইট খাইলে আমার চ্যানেলটাই যাবে। আপনারা একটু ভিডিও ফুটেজটা আরেকবার দেখেন। ওই যারা লজিক তৈরি করতেছেন তাদের দেখার দরকার নেই, যাদের নিজেদের ডাউট আছে যে ভাই আর্জেন্টিনারও চিৎকার করতেছে আর্জেন্টিনা কি অন্যায় ম্যাচ জিতলো, তারা দেখেন। দেখে আমার বলেন তো যে এটা কি ফাউল? ফুটবলের হিসাবে এটা ফাউল? প্রথমত জুলিয়ান আলভারেজ আগেই বল নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। ফাউলের শর্ত হচ্ছে, বিশেষত ঘটনাটা ঘটছে পেনাল্টি বক্সে, ওখানে ফাউলের শর্ত হচ্ছে আপনার সিভিয়ারলি প্রতিপক্ষরে আহত করতে হবে উইদাউট বল, অফ দ্য বল, আচ্ছা প্রতিপক্ষরে আঘাত করতে হবে। সেটা তো ঘটেই নাই। প্রথমত জুলিয়ান আলভারেজ কাটছে বল, দ্বিতীয়ত যখন বল কাটছে তখন সালার সঙ্গে তার কোনো কলিশনও হয় নাই। সালা আসছে প্রেস করতে না পেরে নিজেই পড়ে গিয়ে ডাইভ দিছে, বরং সালা ইয়েলো কার্ড খায় নাই, এটা সালার কপাল ভালো। তো ওইটা যদি বিল্ড আপটা আর্জেন্টিনার পক্ষে না থাকতো, এটা বলে অ্যাডভান্টেজ যদি আর্জেন্টিনার পক্ষে না থাকতো, সালা ইয়েলো কার্ড খেত। বক্সে ডাইভ দেওয়া, বক্সে পেনাল্টি আদায়ের জন্য পড়ে যাওয়া, ফাউলের ভঙ্গি করা, এটার জন্য ইয়েলো কার্ড প্রাপ্য। ফলে এটা তো বিল্ড আপে কোনো ফাউলই নাই, তাহলে আপনি এখানে ভার অমুক তমুক বলতেছেন কেন? আর লাস্ট এ বিষয়ে যেটা বলি সেটা হচ্ছে যে অনেকে বলতেছেন যে ওটাতে ভার দিয়ে চেক করা হলো, এটাতে অ্যাটলিস্ট চেক করা হতো। ভাই আপনারা কে বলছে চেক করে নাই? ইজ ইট ক্রিকেট? আপনারা ক্রিকেট আর ফুটবলের এক করে ফেলেন। এইটা কি ক্রিকেট যে আম্পায়ার এরকম না দেখানো পর্যন্ত বা এই খেলোয়াড়রা এরকম না দেখানো পর্যন্ত থার্ড আম্পায়ার দেখবে না? ক্রিকেটেও আজকাল কিন্তু চলমান থার্ড আম্পায়ার রিভিউ চলতে থাকে। এটা অবশ্য ক্রিকেটের একটু ছোট করা হলো, আসলে চলমান রিভিউ চলতে থাকে সব খেলাতেই। ভারেরও ব্যাপারটা তাই। ভারের অনেকগুলো মনিটরে সার্বক্ষণিক এটা প্রত্যেকটা জিনিস পুনর্মূল্যায়ন হতে থাকে। ছোট ছোট ফাউল, ছোট ছোট ঘটনাও মূল খেলা একটা স্ক্রিনে একজন রেফারি ফলো করেন, ছোট ঘটনাগুলো আলাদা করে রিপ্লে হতে থাকে, অন্য রেফারিরা দেখতে থাকেন। ওখানে বড় একটা টিম কাজ করে। ভার মানে এই না আপনারা যখন ভার দেখেন তখনই শুধু ভার কাজ করে। ভার 90 মিনিট ধরে সমানে কাজ করতে থাকে। তাহলে ভারের হস্তক্ষেপটা কখন দেখেন? যখন রেফারি ভুল করে। যেমন ইয়ের বিল্ড আপে এটা ভুল করছে, মিশরের বিল্ড আপে রেফারি ভুল করছে, সে ফাউল দেয় নাই, ফলে ভার তাকে হেডফোনে জানাইছে যে প্লিজ চেক ইট, আমরা দেখছি তুমি ভুল করছো, চেক করে সঠিক ডিসিশন দাও। এখানে রেফারি ভুল করে নেই, হস্তক্ষেপ করে নেই। আপনি যদি বাসায় অন্যায় না করেন, আপনার বাপ মা পিটাবে, আর আপনি অন্যায় করলে পিটাবে। বাররে ধরে নেন আপনি রেফারির বাপ মা, ভুল করলে বলবে যে খেলা থাম, করো, এটা চেক করো, চেক করে সঠিক করো। আর যদি ঠিক করে তাহলে আর কথা বলবে কেন? ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। এত কথা বলতাম না, শুধু বললাম আর্জেন্টিনার সমর্থকরা বা যারা আসলে ফেয়ার গেম দেখতে চান তারা যেন হীনমন্যতায় না ভোগেন। এবার আমি বলি যে আসলে ঘটনাটা কি হয়েছে। আপনারা যেটা ভাবতেছেন সেটাই বড় ঘটনা, যে যেহেতু পরপর দুরাতে ব্রাজিল আর পর্তুগাল বাদ পড়ছে, বিশেষত রোনালদো এবার বিশ্বকাপটা একটা হিউমিলেশনের মধ্যে দিয়ে কাটালো। আমি রোনালদোরে প্রশংসা করেই কন্টেন্ট করি, তার গ্রেটনেসরে স্যালুট জানাই, কিন্তু রিয়েলিটি তো বিশ্বকাপে সে তার ছায়াও না, একটা হিউমিলেট ফিগারে পরিণত হয়েছে এবার। 41 বছর বয়সে বিশ্বকাপ খেলতে এসে তাকে বল দিলে একটা ড্রিবল পাস করতে পারে না, একবার পোপার একটা কিলার পাস দিতে পারে না, নিজে স্কোর করে তো দূর কি বাদ। ফলে ওই যে হিউমিলেশন, এটা তো বা ইয়ের পর্তুগালের সমর্থকরা, পর্তুগালের তো সমর্থক নাই বাংলাদেশে আছে, রোনালদো ফ্যান বেস, তারা পর্তুগালকে সমর্থন করে। আর ব্রাজিলের সমর্থকরা বুঝে না বুঝে তারা এন্টি আর্জেন্টিনা। যেমন আমি তো বুঝে উঠতে পারি না যে ব্রাজিলের সমর্থকরা কেন এন্টি আর্জেন্টিনা হবে আর আর্জেন্টিনার সমর্থকরা কেন এন্টি ব্রাজিল হবে।
এদের মধ্যে তো কোনো খটামটা থাকার কথা না। যাই হোক, এখন এই একটা ব্যাপার হয়েছে যে ব্রাজিলের সমর্থকরা দীর্ঘকাল ধরে এন্টি আর্জেন্টিনা, ফলে দু রাতের এই হিউমিলেশনটা একটা আগ্নেয়গিরি হয়ে বেরোয় আসে। তারা এই কামব্যাকটা, এই যে শকটা, এটা হজম করতে পারে নাই। আর্জেন্টিনা পরাজয়টা দেখা যাচ্ছিল, 2-0 গোলের পরাজয় পরিষ্কার দেখা যাচ্ছিল। আমরা যারা আর্জেন্টিনার সমর্থক আমরাও দেখে নিছি, লিওনেল মেসি এবং তার টিম দেখতে পায় নাই, তারা জয় চাইছে তখন। এটাই হয়, আমরা মেনে নিছি যে আর্জেন্টিনা হেরে গেছে। সেই হারটা হঠাৎ করে 13-14 মিনিটের মধ্যে জয়ে পরিবর্তিত হয়ে যাওয়া, এই যে অবিশ্বাস্য একটা কামব্যাক, পৃথিবীর সেরা সিনেমা এটা হজম করতে পারে নাই। আপনি যদি উন্ডেড হন, আপনি যদি অলরেডি অপমানের দ্বারা উন্ডেড হন, আহত হন, আপনার সামনে প্রতিপক্ষ যখন এরকম একটা শ্রেষ্ঠতম অর্জন করবে, তখন আপনি এটা নিতে পারবেন না। এই সাইকোলজিটাকে মেনে নেন। মানে আমি আর্জেন্টিনা ভক্তদের বলতেছি, এই চিৎকার, এই কান্না, এগুলো মেনে নেন। যুক্তিও দেওয়ার দরকার নেই, অযথা যুক্তিও দেওয়ার দরকার নেই। আমার শুধু আফসোস লাগে যে কিছু ফুটবল পণ্ডিত বা জ্ঞানী মানুষ, তারা যখন এগুলো বুঝে না বুঝে কথা বলেন, তারা যখন এগুলোকে ধারাবাহিকভাবে চিত্রায়িত করেন 1978-এর সঙ্গে। হ্যাঁ, অবশ্যই 1978-এ ডাকাতি হয়েছে। ডাকাতি করে কি আর্জেন্টিনা বিশ্বকাপ নিয়েছে? আরেকদিন বুঝায় বলবো 1978-এ কি হয়েছে। একটা ম্যাচে একটা বপ ফেলছিল আর্জেন্টিনার শাসকরা, সেটার সঙ্গে সরাসরি ট্রফি জয়ের প্রত্যক্ষ কোনো সম্পর্ক নেই। যে ফাইনাল রিগ হয়েছে বা সেমিফাইনাল রিগ হয়েছে তা না, এটা একদিন বুঝায় বলবো, আপনারা শান্তি পাবেন। যাই হোক, সেই তারপরে 78-এ আমি কলঙ্কিত বলি, কিন্তু এরপরে 86 বা এই যে এই 8 বছরের সোনালী সময়, এগুলাকে কলঙ্কিত করার একটা জোর চেষ্টা আছে পণ্ডিতদের মধ্যে। এই পণ্ডিতরা কারা? এই পণ্ডিতরা হচ্ছেন তারা দীর্ঘকাল ধরে যারা একটা ন্যারেটিভ তৈরি করছেন যে পৃথিবীতে ফুটবল মানে ব্রাজিল, এই ফুটবল মানে ইউরোপের কিছু অংশের, সাদা অংশের শ্রেষ্ঠত্ব। এর বাইরে আফ্রিকা বা লাতিন আমেরিকায় কোথাও যে শ্রেষ্ঠ ছিল বা থাকতে পারে, এই ন্যারেশন তারা মুছে দিয়েছেন। দেখেন, আর্জেন্টিনার ফুটবল নিয়ে একটা এত বড় 2 লাখ শব্দের বই লিখছিলাম, দুর্ভাগ্যচক্রে প্রকাশ করতে পারি নাই। যদি এবার বিশ্বকাপের পরে আবার একটু রিরাইট টাইট করে প্রকাশ করতে পারি, না হলে ওটা ইবুক বানায় ফ্রি দিয়ে দেবো, আপনারা এখানে যদি কারোর আগ্রহ থাকে পড়তে পারবেন। প্রায় 4 বছর ধরে কষ্ট করে এই বইটা করতে গিয়ে আমি আবিষ্কার করছি, ইনফ্যাক্ট আগেই আবিষ্কার করছি, যে আর্জেন্টিনার ফুটবল হিস্ট্রি হচ্ছে পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ ফুটবল হিস্ট্রি। ব্রিটিশ আইল্যান্ডের বাইরে প্রথম ফুটবল ছড়ানো শুরু করছে আর্জেন্টিনায়, এবং সেখান থেকে আর্জেন্টিনা যখন ফুটবলকে ফিলোসফি হিসাবে নিছে 1920-এর দশকে, তখনও ব্রাজিলে ঠিকমতো ফুটবল ছড়ায় নাই। ব্রাজিলে ফুটবল ছড়াইছে এর বহু পরে। আর্জেন্টিনায় যখন ফুটবল নিয়ে সাহিত্য হচ্ছে, ফিলোসফি হচ্ছে, আর্জেন্টিনা থেকে যখন দুনিয়া কাঁপানো সেসারিনির মতো কোচ উঠে আসতেছেন, তখনও পর্যন্ত বাকি বিশ্ব অন্ধকারে। এসব ইতিহাসটা মুছে দেওয়া হয়েছে। 50s-এ আর্জেন্টিনার ফুটবলাররা যখন নির্বাসনে, আর্জেন্টিনা যখন একের পর এক হারতেছে, ওই সময়টায় যে আসলে আর্জেন্টাইন ফুটবল পৃথিবী ডমিনেট করতেছে প্রবাসী হিসেবে, এগুলোরে মুছে দেওয়া হয়েছে। আর্জেন্টিনা যে পৃথিবীর ফুটবল সংস্কৃতির একটা সবচেয়ে বড় ধারক, এটাকে মুছে দেওয়া হয়েছে। এইগুলোরে ন্যারেটিভ তৈরি করা হয়েছে যে আর্জেন্টিনার ফুটবল মানেই ম্যারাডোনার ওই হাত দিয়ে গোল, ওই ম্যাচেই যে সর্বকালের সেরা গোলটা আছে ওটারে মুছে দেওয়া হয়েছে। আর্জেন্টিনার ফুটবল মানেই পেরুর বিপক্ষে ওই স্বৈর শাসকের ওই অবস্থানটা। আর্জেন্টিনার ফুটবল যে 2002 থেকে এই আধুনিক যুগেও সবচেয়ে বিউটিফুল ফুটবল সার্ভ করে যাচ্ছে, এটারে মুছে দেওয়া হয়। এই ন্যারেটিভগুলো তৈরি করা যে হয়েছিল তিলে তিলে, 2021 পর্যন্ত তো টিকে ছিল, কারণ আমরা মাথা উঁচু করে কথা বলতে পারি নাই। আমাদের প্রজন্ম, আমাদের পরের প্রজন্ম কেউ জানেই না, হিস্ট্রিটা জানতেই দেওয়া হয় নাই। এটা পরিকল্পিতভাবে শেষ করে দেওয়া হয়েছে। ফলে এই ন্যারেটিভের এগেনস্টে এখন বাচ্চারা রুখে দাঁড়াচ্ছে, আর্জেন্টিনা সমর্থকরা, মেসি ভক্তরা রুখে দাঁড়াচ্ছে। তারা বলতেছে, কই চোখের সামনে তো দেখতেছি সবচেয়ে সুন্দর ফুটবল খেলে মেসি, চোখের সামনে তো দেখতেছি সবচেয়ে বিউটিফুল ফুটবল খেলে আর্জেন্টিনা, তাহলে তোমরা এসব বলো কেন? এইটা সহ্য করতে পারতেছে না পণ্ডিতরা। ফলে একদিকে আপনি আক্রমণের মুখে পড়তেছেন আহত অপমানিত একদল প্রতিদ্বন্দ্বীর হাতে, যারা যোগ্যতায় সাফল্যে ইতিমধ্যে বহু পেছনে পড়ে গেছে। সেটা হজম করা তাদের জন্য কঠিন হচ্ছে, তা এবং সেই তাদের যে ইনজুরি, সেটার উপরে দাঁড়ায় আপনি অতি মানবীয় সাফল্যের উল্লাস করতেছেন। এই 39 বছর বয়সে আপনার হিরো ওই 14 মিনিটের ম্যাজিকে পৃথিবী কাঁপায় দিচ্ছে। ফলে এইটা যারা করতেছে তাদের প্রতি আমার সমবেদনা, এছাড়া আর কিছু জানাই না। পণ্ডিতদের প্রতি প্রচণ্ড ঘৃণা, যারা এই দীর্ঘকাল ধরে
সেই 50-এর দশক থেকে একটা ন্যারেটিভ তৈরি করে আসতেছিলেন, যেটাকে ইউরোপিয়ান এবং লাতিন কিছু পণ্ডিত, ইনক্লুডিং এদুয়ার্দো গালিয়ানো, যিনি আর্জেন্টিনার মানুষও না, উরুগুয়ের মানুষ, এরা যে রিরাইট করতেছেন, এই জিনিসটা এরা নিতে পারতেছে না। এরা, এই পণ্ডিতদের প্রতি আমার ঘৃণা, ওদের প্রতি সমবেদনা, আর এই পণ্ডিতদের প্রতি ঘৃণা। তবে একটা গ্রুপের প্রতি রেসপেক্ট। তারা যদি আর্জেন্টিনাকে আগামী 10 বছর গালিগালাজও করে যায় বিনা কারণে, যত ক্ষোভ ঝাড়ুক, আমি কখনো তাদের কোনো কথার প্রতিবাদও করব না, কোনো কথায় আমি রাগও করব না, অভিমানও করব না। সেটা হচ্ছে মিশর। মিশর কালকে যে ফুটবলটা খেলছে, যে ফুটবলটা তারা খেলছে, দে ডিজার্ভ এ উইন, দে ডিজার্ভ এ প্লেস ইন কোয়ার্টার ফাইনাল। আপনি মিরাকলের মুখোমুখি হবেন, এটা তো আর প্রস্তুতি থাকে না। মিশর একটা মিরাকল ঝড়ের মুখোমুখি হয়েছে, 14-15 মিনিটের একটা মিরাকলের মুখোমুখি হয়েছে। তা না হলে পুরো ম্যাচটা তারা ডমিনেট করছে, তাদের প্রত্যেকটা পরিকল্পনা দারুণ ফাংশন করছে, তারা অপূর্ব ফুটবল উপহার দিছে। কিভাবে মেসিরে বোতলবন্দি করে রাখতে হয়, এটা এই গত 8-10 বছরে মিশরের মতো করে কেউ দেখাইতে পারে নাই। কিভাবে আর্জেন্টিনার মিডফিল্ডে ডিসফাংশনাল বানায় দিতে হয়, এটা কেউ দেখাইতে পারে নাই। ফ্রান্স ছাড়া কেউ দেখাইতে পারে নাই আর্জেন্টিনার ডিফেন্সে ছিন্ন ভিন্ন করে দেওয়া কাউন্টার অ্যাটাক কীভাবে করতে হয়। ফলে মিশর একটা শিরোপা প্রাপ্য। সেই শিরোপাটা হয়তো কোনো টুর্নামেন্টের শিরোপা হবে না, যেহেতু এই পর্যায়ে বাদ পড়ে গেল। তাদের জন্য একটা অনারারি ট্রফি আমি পারলে পৌঁছায় দিয়ে আসতাম। মিশরের মানুষগুলো ফিলিস্তিনিদের পাশে থাকা মানুষ, আর্জেন্টিনার মানুষরাও তাই। আর্জেন্টিনা ডিয়েগো ম্যারাডোনার জন্মভূমি, আর্জেন্টিনা চে গুয়েভারার জন্মভূমি, যারা আজীবন ফিলিস্তিনিদের হয়ে চিৎকার করে গেছে। আর্জেন্টিনার একজন খারাপ শাসক দেখে ভুলে যাবেন না যে আর্জেন্টাইনরা কিভাবে আমাদের সারা পৃথিবীর ফিলিস্তিন থেকে শুরু করে সব জায়গার শোষিত মানুষের পক্ষে চিৎকার করে। ফলে আর্জেন্টিনা আর মিশর এই জায়গাটা এক জায়গায় দাঁড়ানো, বরং মিশর অনেক বড় ভয়েস। মিশরের কোচ ফিলিস্তিনের পতাকা নিয়ে ফিলিস্তিনকে জয় উৎসর্গ করছেন। তারা যদি দুটো কটু কথা বলেন, তাদের তো জয়টা মিরাকলের হাতেই ছিনতাই হয়েছে। এই ছিনতাই শব্দটা আমি মানতে রাজি আছি। যখন আপনি মিরাকলের হাতে ছিনতাইয়ের শিকার হন, তখন আপনি সমান আহত হন। ফলে মিশরের প্রতিটা আক্ষেপ, প্রতিটা গালিগালাজও যদি তারা গালিগালাজ করে থাকে, তাও আমি মেনে নিচ্ছি, মেনে নেব। রেসপেক্টের সঙ্গে আমি তাকে গিয়ে চেষ্টা করব জানানোর শ্রদ্ধাটা, সহানুভূতি না, শ্রদ্ধা জানানোর চেষ্টা করবো যে আপনারা যে ফুটবলটা খেলছেন তাতে আসলেই আপনাদের জয়প্রাপ্য ছিল। এখন 14 মিনিটের একটা ম্যাজিক হয়ে গেছে, কি করার আছে, এইটা তাদের সঙ্গে আর্গু করব না। মিশর ছাড়া বাকি সব পক্ষের প্রতি আমার প্রচণ্ড করুণা থাকলো। আর আর্জেন্টাইন সমর্থকদের বলি, বি চিয়ারফুল, তাদের কাঁদতে দেন। তারা আপনার সামনে এসে গালিগালাজ করলে মৃদু একটা হাসি দিয়ে আবার উল্লাস করে ওঠেন, আবার সেলিব্রেট করেন। দিস ইজ টাইম টু সেলিব্রেট। হয়তো আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালই পারাবে না, কিন্তু নিশ্চিত থাকেন 2026 বিশ্বকাপে আর্জেন্টিনা যে শোটা করে গেল, এই জিনিস আপনি জীবনে আর খুব বেশি পাবেন না। ফলে এটা উপভোগ করেন, এটা নিয়ে সময় কাটান। এটা কোনোভাবেই এই ঘৃণাজীবীদের কাছে আত্মসমর্পণ করেন না, বা তাদের কারণে মনটা নষ্ট করেন না, আনন্দটা নষ্ট করেন না। তাদের প্রত্যেকটার ব্যাপারে আপনি বলে দেন, হ্যাঁ আমরা রিক করে জিতছি, আমরা চিন্তাই করে জিতছি, কিন্তু আমরা আনন্দ করতে চাই, বা আমাদের একটু আনন্দ করতে দেন, নাকি মারবেন। সবাই ভালো থাকবেন, আনন্দ করেন।